পলিটিক্যাল লোকজন ছিল না, তারা কারা? তাদেরকে ধরেন আপনি, একটা কমিশন গঠন করেন। অর্থাৎ এলোমেলোভাবে আপনি যদি কাজ করতে যান, তাহলে এই জিনিসটা আমার মনে হয় যেন আ খুব বেশি সুফল বয়ে আনবে না। তারপরে ধরেন এই যে গুম নিয়ে, গুম অধ্যাদেশ আপনি কেন বাতিল করবেন? গুম অধ্যাদেশ বাতিল করে কি আপনি ১৪ জন, আমি যেটা বলছিলাম যে ১৪-১৫ জন যে সামরিক অফিসার যারা এখন সেনাবাহিনীর ভেতরে বিশেষ কারাগারে আছে, তাদের মুক্তির পথকে সুগম করবেন? জিয়াউল আহসানের বিচারের অ্যা পথকে সুগম করে তাকে জামিনে মুক্তি দেবেন? সোহায়েলকে মুক্তি দেবেন? অ্যা অর্থাৎ যেসব দুর্বৃত্তকে অ্যা ইউনূস সরকারের সময় নানা চাপের কারণে অ্যা গ্রেপ্তার করতে বাধ্য করা হয়েছিল শেষ দিকে এসে। তাদেরকে আপনি বাদ দিয়ে দেবেন? নিরাপত্তা বাহিনীর ভাসুরদেরকে আপনি রক্ষা করবেন? নিরাপত্তা বাহিনীর ভাসুররা আ আপনাদেরকে রক্ষা করবে? জনগণের বিপক্ষে যাবেন? জুলাই সনদ নিয়ে যেসব টরং-বরং কথাবার্তা হচ্ছে, এগুলার আমি কোনো লজিক্যাল কোনো কারণ খুঁজে পাই না। আমি যতটুকু বিএনপির ভেতরে অনেকের সঙ্গে যতটুকু কথা হয়, বর্তমান সময়ের মন্ত্রী, এমপি বা প্রধানমন্ত্রী তারেক রহমানের আশেপাশে যারা আছেন, তাদের সঙ্গে যতটুকু কথা হয়, এই বিষয়টি আমি নিশ্চিত যে তারা জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন। জুলাইয়ের যে জায়গাগুলো তারা বাস্তবায়ন করবেন। কিন্তু হয় না যে ওই পলিটিক্স এ একটু কি বলে এটাকে গেম খেলতে হয়। একটু নানা ধরনের বিতর্ক তৈরি করে রাখতে হয়। হাসিনার আমলে যেমন একটা ঘটনাকে আড়াল করার জন্য আরেকটা ঘটনাকে সামনে আনা হতো। সরকার যদি ওই পথে যায়, আমি মনে করি যে সরকার নিজেই নিজের বিপর্যয় ডেকে নিয়ে আসবে। এবং বর্তমান সময়ে বিএনপি সরকার কিন্তু সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। আমি জামাতের রাজনীতির যেই অবজারভেশন আমি যদি বলি, জামাত এই ১৭ বছরে যেই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে, তারা নতুন করে আবার বিরোধী দলীয় আন্দোলন করতে যেয়ে তারা চাইবে না যে তারা আবারও ওই যে হামলা মামলার শিকার হোক। কারণ ক্ষমতায় যিনি আছেন তিনি টিকে থাকার জন্য হামলা মামলায় যাবেনই। তো সেই জায়গায় যে তারা ঐরকম কোনো কঠোর যে অবস্থানে যাওয়া, আ সেটিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আমি তো বলি যে এনসিপি দেখলাম ওই যে আসিফ দেখলাম যে আবার রাজপথে নামার হুমকি দিচ্ছে। এই আসিফ মাহফুজ এদেরকে দিয়ে আসলে রাজপথের কোনো আন্দোলন হবে না। কারণ তাদের উপরে আস্থা রেখে তারাই জুলাই বিপ্লবের বুকে ছুরি মেরেছে ইউনূসের নেতৃত্বে। তো তাদেরকে আমি মাইনাস করে দিতে চাই। তাদের ডাকে কেউ আসবেও না। যদি নতুন কোনো নেতৃত্ব তৈরি হয়ে যাবে। নতুন কোনো সাধারণ মানুষের নেতৃত্বে যদি হয়, তাইলে ঠিক আছে। এই আসিফ মাহমুদ, আ সজীব ভুঁইয়া, তারপরে আমাম নাহিদ ইসলামকেও আমি খুব বেশি কাউন্ট করি না। তারপরে মাহফুজ তো বাতিলই। তো এদেরকে দিয়ে আসলে আর নতুন করে আপনারা কিছু করতে পারবেন না। কিন্তু সাধারণ মানুষের স্মৃতিতে, সাধারণ মানুষের চেতনায়, সাধারণ মানুষের আ যে ভাবনা, সেই ভাবনায় যে সাহস, সেই সাহসের জায়গাটা যদি বিএনপি সরকার কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, যদি কোনোভাবে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়, নানা তালবাহানার মাধ্যমে যদি তারা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে কিন্তু আমি বলব যে উম যে আনস্টেবিলিটি তৈরি হবে, সেই আনস্টেবিলিটি আপনারা ঠেকাতে পারবেন না। তো আমি অধ্যাদেশের আরো ২-১ টা পয়েন্ট একটু আপনাদেরকে দেখাতে চাই আ বিবিসির রিপোর্টের থেকেই। দুঃখিত। এবং ধরেন সেখানে আরেকটা বিচার বিভাগের মানবাধিকার কমিশনের ক্ষমতার প্রশ্ন, মানবাধিকার কমিশনের সংক্রান্ত যে অধ্যাদেশটি, সেই অধ্যাদেশটি নিয়েও আপনার আ সরকারের নাকি আপত্তি আছে এবং এই বিলটিও তারা সংসদে আ বিল আকারে সংসদে আইন করার জন্য বিল আকারে না তোলার সুপারিশ করেছে এবং মা আগের এই যে গুম কমিশনে যাদেরকে মানবাধিকার কমিশনে অ্যাবজর্ব করা হয়েছিল খুব সম্ভবত তাদের চাকরিও বোধহয় চলে যাচ্ছে। তাদেরকেও বোধহয় ক্লোজ করা হচ্ছে। তাদের যেসব অনুসন্ধান ফাইলপত্র এগুলো সব রেস্ট্রিক্টেড করে দেয়া হয়েছে। এটি আমার ব্যক্তিগত সূত্রের যে খবর সেই খবর থেকে আমি পেয়েছি। তো মানবাধিকার আ কমিশন সেই আবার সেই ছোট জগন্নাথের মতো একটা কিছু হয়তো তারা বানায় দিবে। কোনো আ প্র কোনো অধ্যাপক, কোনো শিক্ষক, কোনো সাবেক সামরিক কর্মকর্তাকে বসায় হোম-টোম করে কিছু একটা করবে। অর্থাৎ এই সরকারের যে ৪৮ দিন, সেই ৪৮ দিনে আমরা দেখছি যে সেই ধরেন সেই আমলাতন্ত্র, সেই সেনা কর্মকর্তা, তাদের যে প্রভাব, এই প্রভাব থেকে সরকার
বের হয়ে আসতে পারছে না। এবং আমি একটি সংবাদ আপনাদেরকে দেখাতে চাই। সরকারের ১ম ২৮ দিন অর্থাৎ ১ মাসের যেহেতু ফেব্রুয়ারি মাস যেহেতু ২৮ এর সেহেতু ২৮ দিনকে তারা ১ মাস ধরে একটা পোস্ট দেখলাম যে প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ অভূতপূর্ব কর্মযোগ্য। এটা প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা মাহাদি আমিন তার ফেসবুক পোস্ট থেকে এগুলো সংবাদ হয়েছে দেখলাম। এখন আবার এটা শুরু হয়েছে। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যে যাই লিখে সেটাই জাতীয় সংবাদ হয়ে সামনে চলে আসে। এবং এর মধ্যে ধরেন ২৮ দিনে ২৮ পদক্ষেপের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি, ইমাম মুয়াজ্জিন, সেবক সম্মানী এগুলো ধরেন যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সে বিষয়গুলো এসছে। এবং ২৮ দিনের এই সাফল্যের কর্মসূচিতে অ্যা ২৮ দিনের যে কি বলবো এটাকে ২৮ পদক্ষেপের অভূতপূর্ব ২৮ পদক্ষেপের মধ্যে দেখলাম ভিভিআইপি প্রটোকল হ্রাস এটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমি মনে করি তারেক রহমান সাহেবের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আ এবং আ আমি মনে করি যে আমার প্রধানমন্ত্রী তার জন্য সাংবিধানিকভাবে অ্যাসাইন করা যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা তিনি গ্রহণ করবেন। তিনি তার গাড়িতে জাতীয় পতাকা থাকবে, প্রধানমন্ত্রীর প্রতীক থাকবে, প্রধানমন্ত্রীর পতাকা থাকবে। তিনি যথাযথ নিরাপত্তা মেনে তিনি কাজ করবেন। এবং আমি গত কয়েকদিনই পর্যবেক্ষণ করছিলাম যে ১ম দিকে মা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আ তার মতো করে চলছিলেন, তার নিজস্ব গাড়ি, তার নিজস্ব ড্রাইভার, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে মোটরসাইকেলে তাকে হাত নাড়ছে, তার গাড়ির গ্লাসে এসে টোকা দিয়ে তাকে সালাম দিচ্ছে। আমার মনে হয় যে এই জায়গাগুলো অবসান ইতিমধ্যে হয়তো হয়ে ইতিমধ্যে বোধহয় উনি আবার প্রটোকলে ঢুকেছেন। কারণ এসএসএফ যে রেড বুকে চলে তাকে সেই রেড বুক ফলো করতে হবে এবং তার নিরাপত্তা ঝুঁকি আছে এটা সবাই জানে। তো সেই নিরাপত্তা ঝুঁকির কারণেই আমি মনে করি যে তাকে প্রপার নিরাপত্তা নিতে হবে। কারণ আল্লাহ না করুক যদি কোনো অঘটন ঘটে তখন বিএনপির যারা এখন ওনার আশেপাশে হুক্কা হুয়া করছে একটা বান্দারও আপনি খুঁজে পাবেন না। কেউ পালাবে, কেউ নতুন যারা আসবে তাদের সঙ্গে যেয়ে যোগ দিবে। কারণ ১৭ বছরে আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ৬ টা বছর কারা অন্তরীণ ছিলেন। জেলখানা এবং তার বাসা মিলিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি, কোনো কড়া আন্দোলন আমরা ৬ বছরে দেখতে পারি নাই। সো এসব আ মাছের মায়ের পুত্র সুখ এসব প্যান ঘ্যান করে লাভ নাই। এখন আমরা কিছু বললে অনেকে ঝাঁপায় পড়ে। এই ঝাঁপায় পড়া অবশ্য কেয়ারও করি না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ যে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেছেন, সেই সবার আগে বাংলাদেশকে অব্যাহত রাখতে হবে এবং এই যে উপ এই ১৫ টি অধ্যাদেশ সংশোধন করে তারা নিচ্ছেন, আমরা দেখতে চাইবো যে তারা আসলে কি সংশোধন করছেন? এই সংশোধনে কেউ ছাড় পাচ্ছেন কিনা? এই সংশোধনের কোনো বিশেষ কোনো উদ্দেশ্য কাজ করছে কিনা? পাশাপাশি তারা ২০ টি অধ্যাদেশকে অকার্যকর করছেন। ২০ টি অধ্যাদেশকে তারা বিল আকারে উত্থাপন করছেন না। আমি মনে করি এই বিএনপির এই শাসন ব্যবস্থায় অর্থাৎ ১ম দিনেই শপথ না নিয়ে যে অবিশ্বাসের বীজ তারা রোপণ করেছেন এই ২০ টি অধ্যাদেশকে অকার্যকর করে তারা আসলে আ এই অবিশ্বাসের জায়গাটাকে আরো পোক্ত করছেন। এবং আওয়ামী লীগ সরকারের আমলে আমরা একটা বিষয় দেখতাম যে সেটি হচ্ছে যে জনগণ যেটি নিয়ে সমালোচনা করছে বা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া যে বিষয়টি নিয়ে সমালোচনা করছে, সে বিষয়টিকে বা সেই ব্যক্তিটিকে আওয়ামী লীগ আরো বেশি আ গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসতো। তো বিএনপি সরকারের মধ্যে আমরা কিছু জায়গার কিছু প্রবণতা দেখছি এবং আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। বেশ অনেকদিন পরে অনুষ্ঠানটি সরকারের কার্যক্রম মনিটরিং করছিলাম, দেখছিলাম নানা ব্যস্ততায় অনুষ্ঠান করা হয় না। ৪৮ দিনের সরকার, ৪৮ দিন বয়স। আ অনেক কিছুই আসলে কমেন্টস করে একটু আর্লি। তারপরেও যে পর্যবেক্ষণগুলো সেই পর্যবেক্ষণে মনে হচ্ছে যে সরকারের ভেতরের একটি অংশ আসলে তালগোল পাকানোর চেষ্টা করছে। কোন একটা আ যেই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ধারার আ সঙ্গে হয়তো জুলাই বিপ্লবের বিরোধিতাকারী বা আওয়ামী দুষ্কৃতিকারীদের সঙ্গে সংযুক্ত অনেকে এই তালগোলটি পাকানোর চেষ্টা করছে।
17ই ফেব্রুয়ারি সরকার যেদিন শপথ নেয়, সেদিন একটি অবিশ্বাসের বীজ আসলে রোপিত হয়েছে। যখন তারা সংবিধান সংশোধনের জন্য যেই অ্যা শপথ নেয়ার কথা, সেই শপথ তারা নেয়নি। তখন থেকেই আসলে একটা অবিশ্বাসের বীজ রোপিত হয়েছে এবং পরবর্তী যেই কার্যক্রমগুলো, সেই কার্যক্রমের মধ্যে আমি বলব যে এই বিষয়টি অ্যা ক্রমশ বাড়ছে এবং আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে। তারা সেগুলোকে গ্রহণ করবে না। তো এই জায়গাগুলো মিলে আসলে এক ধরনের তালগোল পাকাচ্ছে এবং আ আমি যদি আপনাদেরকে বলি যে আমার কেন যেন মনে হচ্ছে সরকারকে একটা ইনস্ট্যাবিলিটির দিকে নিয়ে যাওয়ার জন্য, একটা অস্থিরতা সৃষ্টির জন্য আ কোন বিশেষ মহলের একটি চেষ্টা চলছে। তবে এর মধ্যেও আমি সরকারকে স্বাগত জানাই। আমি ওই যে অধ্যাদেশগুলো তারা বাতিলের কথা বলছেন সেই জায়গাটায় আসছি। তার আগে আ আমি বলতে চাই যে সরকার আগামী সোমবারই হয়তো এই অধ্যাদেশটি উঠছে সংসদে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে অধ্যাদেশ, সে সংশোধনী সহ পাস হচ্ছে সংসদে। কিন্তু এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে যতটুকু জানা গেছে যে ৬ই এপ্রিল আ আগামীকাল এটি জাতীয় সংসদে উঠবে। অ্যা পাশের সুপারিশ করেছে বিশেষ আ আ কমিটি। তো এখন আ দেখা যাক কি করে এই সংশোধনীতে কি আসে। কারণ আওয়ামী প্রেমী অনেকেই কিন্তু এখনো বিএনপি সরকারের মধ্যেই আছে, ঘাপটি মেরে আছে। তাদের আওয়ামী প্রীতির অনেক নমুনা আমরা দেখছি এবং দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে, সেই জায়গাটা আপনারা আমাদের কাছে তুলে ধরতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের কোনো বক্তব্য থাকলে দিতে পারেন। আমি সেটি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব। তো এখন ধরেন আমি যদি বলি যে সন্ত্রাস বিরোধী আ আইনে পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশটি আগামীকালে উঠলে বোঝা যাবে যে আসলে এটার ভেতরে অন্য কোনো প্যাচ তারা দিয়েছে কিনা। আ এবং আমি যেটি বলছিলাম যে আওয়ামী প্রীতির কিছু বহিঃপ্রকাশ আমরা দেখছি যে আওয়ামী লীগ ১৭ বছরে বিএনপিকে রাস্তায় দাঁড়াতে দেয় নাই। আ সেই আওয়ামী লীগের প্রতি এক ধরনের আধিক্যতা আমরা দেখছি আওয়ামী লীগের ব্যাপারে। তো সেটি যদি হয় আমার মনে হয় না বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে সাধারণ মানুষ। বিশেষ করে আ জুলাই বিপ্লব অন্তত একটা বিষয় নিশ্চিত করে গেছে। জুলাই বিপ্লব হাসিনা ১৭ বছরে মানুষের মধ্যে যে ভয় ঢুকিয়েছিল, সেই ভয়টা কিন্তু কাটিয়ে দিয়েছে। যার জন্য আপনারা দেখবেন যে মানুষ কিন্তু এখন অনেক বেশি ভোকাল, অনেক বেশি সাহসের সঙ্গে কথা বলে। তারা মন্ত্রীকে সরাসরি বলে যে, "আপনার পরিদর্শনের কি দরকার? ২ ঘন্টা ধরে বাস আটকায় রাখা কিসের পরিদর্শন এটা?" তো এই যে সাহসের জায়গাটা, সেই জায়গাটা বিএনপি আমার মনে হয় না যে গলা চিপে ধরতে পারবে, টুটি চেপে ধরতে পারবে। অ্যা কণ্ঠ রোধ করার কোনো চেষ্টায় বিএনপি যদি যায়, সেটি বিএনপির জন্য ভয়ংকর রকমের বুমেরাং হবে। এবং আমি সাম্প্রতিক সময়ে দেখলাম যে প্রধানমন্ত্রীর কি ব্যঙ্গ চিত্র বা কোনো একটা অশ্লীল একটা ছবি পোস্ট করার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমার মনে হয় যে এই কালচারটা আমাদের বন্ধ হওয়া উচিত এবং সোশ্যাল মিডিয়া আসলে খুবই কি বলবো? একজন আরেকজনকে ফাঁসানোর জন্য অনেক কিছু করে বা এই টলারেন্স এর জায়গাটা ক্রিয়েট করা, এই টলারেন্স এর বিষয়টা ক্রিয়েট করা। আপনিও যদি এখনই যদি সেটি শুরু হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আজকে এ ওর নামে বানায় একটা মামলা করে দিবে, ও ওর নামে বানায় মামলা করে দিবে। এ একটা স্ট্যাটাস দিয়ে আপনারে আজে-বাজে কথা লিখে আপনাকে বিপদে ফেলবে। সো আমার মনে হয় যে হাসিনা আমলের এই কালচারটা বন্ধ হতে হবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত যা দেখাচ্ছেন, তিনি দেখাচ্ছেন যে গত ১৮ বছরে তিনি লন্ডনে থেকে তিনি যে ওয়েস্টার্ন যে কালচার, যে উদারতার যে কালচার, যে নম্রতার যে কালচার, সেই কালচারটা তিনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। তিনি অনেক বেশি হিউমিলিটি দেখাচ্ছেন। এক ধরনের নম্র আচরণ করছেন সব জায়গায় প্রত্যেকটা সেক্টরে। যদিও উনার অনুসারী যারা আছেন মন্ত্রী, এমপি অনেকের আচরণে সেই নম্রতার বিষয়টি স্পষ্ট নয়। তারা এখনো আ গায়ের জোরে সব করে ফেলবেন। এমন একটা অবস্থা আমরা তাদের মধ্যে দেখতে চাচ্ছি। এবং ধরেন এই সংবিধান নিয়ে যেসব কপচাকপচি চলতেছে এগুলো বিএনপির জন্য সুফল বয়ে আনবে বলে আমি মনে করছি না। আমার যতটুকু
পর্যবেক্ষণ সেই জায়গাটা থেকে। তো আমি বিবিসির একটা রিপোর্ট দেখাতে চাই যে অধ্যাদেশগুলো বাতিলের কথা বলছে, সুপারিশের কথা বলছে। সেই জায়গাটা আমি আ উম বিবিসির একটা রিপোর্ট আপনাদেরকে দেখাই। বিবিসির এই রিপোর্টে বলা হচ্ছে গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কার সহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি কেন? এবং এখানে তাদের স্পেসিফিক বেশ কিছু বিষয় এনেছে যেমন গুম প্রতিরোধে অধ্যাদেশের কি হবে? তো ২০২৫ সালে গুম প্রতিরোধে প্রথমবারের মতো একটি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। গুম থেকে সব ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের আইনি কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য এই অধ্যাদেশ জারি করা হয়। বিশেষ কমিটি আ যারা এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করার জন্য যে বিশেষ কমিটি সংসদের, তারা এই বিলটি সংসদে উত্থাপন করেনি। তো যার ফলে এই অধ্যাদেশটি কার্যকারিতা হারাচ্ছে। এখন এই অধ্যাদেশটি যদি কার্যকারিতা হারায়, তাহলে কি খুনি জিয়াউল হাসানদের বিচারের পথ রুদ্ধ হয়ে যাবে? যে সেনা কর্মকর্তারা গুমের অভিযোগে এখন আটক আছেন, তারা জামিন পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন? সরকার কি তাদের প্রতি দরদ দেখাচ্ছেন নাকি? যে যারা এখানে এবং ধরেন বিবিসির এই রিপোর্ট থেকে আমি যদি বলি, আম আ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধ্যাদেশটি সম্পর্কে মতামতে বলেছে, গুম একটি সংবেদনশীল অপরাধ। এর সঙ্গে সরকারের শৃঙ্খলা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় সম্পৃক্ত। এই অধ্যাদেশটি আইনে রূপান্তর না করে নতুন আইন করার মতামত দিয়েছে এবং আ তারা বলছে গুম সংক্রান্ত এই অধ্যাদেশের বিরুদ্ধে সরকারের আইন মন্ত্রণালয় যে আপত্তি জানিয়েছে তার বিরুদ্ধে খোদ বিএনপি দলীয় সংসদ সদস্য ও কমিটির সদস্য নওশাদ জামিল নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং তার উম বিপক্ষে এবং তার পক্ষে যুক্তিও তিনি তুলে ধরেছেন। আ এবং তারা এখানে যে বিষয়টি তারা যেটি বলছে যে এর মাধ্যমে আসলে আমাদের আ উম আ এই যে বিশেষ কমিটির প্রতিবেদনে সরকারের আপত্তি সম্পর্কে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার কারণে আটককে গুমের সংজ্ঞা থেকে বাদ দিতে হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তে সরকারের পূর্ব অনুমতি নিতে হবে। অর্থাৎ সেই পাঁচাটামি যে আ মানে নিরাপত্তা বাহিনীর সদস্য, পুলিশের সদস্য হ্যান-ব্যান-ত্যান এরা আপনাদেরকে ক্ষমতায় টিকায় রাখবে। নিরাপত্তা বাহিনীর পা চাইতে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এবং ১৭ বছরে শেখ হাসিনার কে যারা টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, মাজা ভাঙা ইউনূস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নাই। গত ৪৮ দিনে আপনাদের সরকারেরও আমরা কোনো ব্যবস্থা দেখছি না। মাসুদ উদ্দিন অ্যারেস্ট হয়েছে 111 অ্যা আ শেখ মামুন খালেদ অ্যারেস্ট হয়েছে। ভালো। এই অ্যারেস্ট গুলো আমি এটাকে স্বাগত জানাই, অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু যেভাবে অ্যারেস্ট হচ্ছে প্রয়োজন ছিল 111 নিয়ে একটা কমিশন গঠন করা। 111 এ কারা কিভাবে যুক্ত ছিল, কারা কিভাবে অ্যা নির্যাতন করেছে, কারা কিভাবে আ এ মানে আমাদের অ্যা সেনাবাহিনীর বর্তমান যে বিপর্যয়কর পরিস্থিতি ৫ই আগস্টের আগ পর্যন্ত আমি যদি বলি, তার পেছনের সূচনা হয়েছিল 111 এর মাধ্যমে। এই মইন ইউ ফখরুদ্দিনের দের হাত ধরে এইটা শুরু এবং এই মাসুদ উদ্দিন যা ছিল এটার কি মেকার, মামুন খালেদ যা ছিল এটার কি মেকার। তো এ এদের সাথে তো রাজনৈতিক লোকজনও ছিল। আপনি কি শুধু মাসুদ উদ্দিনকে বললে হবে? মাসুদ উদ্দিনের সাথে পলিটিক্যাল লোকজন ছিল না? তারা কারা? তাদেরকে ধরেন আপনি। একটা কমিশন গঠন করেন। অর্থাৎ এলোমেলোভাবে আপনি যদি কাজ করতে যান, তাহলে এই জিনিসটা আমার মনে হয় যেন আ খুব বেশি সুফল বয়ে আনবে না। তারপরে ধরেন এই যে গুম অধ্যাদেশ আপনি কেন বাতিল করবেন? গুম অধ্যাদেশ বাতিল করে কি আপনি ১৪ জন আমি যেটা বলছিলাম যে ১৪-১৫ জন যে সামরিক অফিসার যারা এখন সেনাবাহিনীর ভেতরে বিশেষ কারাগারে আছে, তাদের মুক্তির পথকে সুগম করবেন? জিয়াউল হাসানের বিচারের অ্যা পথকে সুগম করে তাকে জামিনে মুক্তি দেবেন? সোহায়েলকে মুক্তি দেবেন? অ্যা অর্থাৎ যেসব দুর্বৃত্তকে অ্যা ইউনূস সরকারের সময় নানা চাপের কারণে গ্রেপ্তার করতে বাধ্য করা হয়েছিল শেষ দিকে এসে। তাদেরকে আপনি বাদ দিয়ে দেবেন? নিরাপত্তা বাহিনীর ভাসুরদেরকে আপনি রক্ষা করবেন? নিরাপত্তা বাহিনীর ভাসুররা আ আপনাদেরকে রক্ষা করবে? জনগণের বিপক্ষে যাবেন? জুলাই সনদ নিয়ে যেসব টরং-বরং কথাবার্তা হচ্ছে, এগুলার আমি কোনো লজিক্যাল কোনো কারণ খুঁজে পাই না। আমি যতটুকু বিএনপির ভেতরে অনেকের সঙ্গে যতটুকু কথা হয়, বর্তমান সময়ের মন্ত্রী, এমপি বা প্রধানমন্ত্রী তারেক রহমানের আশেপাশে যারা আছেন,
তাদের সঙ্গে যতটুকু কথা হয় এই বিষয়টি আমি নিশ্চিত যে তারা জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন। জুলাইয়ের যে জায়গাগুলো তারা বাস্তবায়ন করবেন। কিন্তু হয় না যে ওই পলিটিক্স এ একটু কি বলে এটাকে গেম খেলতে হয়। একটু নানা ধরনের বিতর্ক তৈরি করে রাখতে হয়। হাসিনার আমলে যেমন একটা ঘটনাকে আড়াল করার জন্য আরেকটা ঘটনাকে সামনে আনা হতো। সরকার যদি ওই পথে যায়, আমি মনে করি যে সরকার নিজেই নিজের বিপর্যয় ডেকে নিয়ে আসবে। এবং বর্তমান সময়ে বিএনপি সরকার কিন্তু সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। আমি জামাতের রাজনীতির যেই অবজারভেশন আমি যদি বলি, জামাত এই ১৭ বছরে যেই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে, তারা নতুন করে আবার বিরোধী দলীয় আন্দোলন করতে যেয়ে তারা চাইবে না যে তারা আবারও ওই যে হামলা মামলার শিকার হোক। কারণ ক্ষমতায় যিনি আছেন তিনি টিকে থাকার জন্য হামলা মামলায় যাবেনই। তো সেই জায়গায় যে তারা ওইরকম কোনো কঠোর যে অবস্থানে যাওয়া আ সেটিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আমি তো বলি যে এনসিপি দেখলাম ওই যে আ আ আসিফ দেখলাম যে আবার রাজপথে নামার হুমকি দিচ্ছে। এই আসিফ মাহফুজ এদেরকে দিয়ে আসলে রাজপথের কোনো আন্দোলন হবে না। কারণ তাদের উপরে আস্থা রেখে তারাই জুলাই বিপ্লবের বুকে ছুরি মেরেছে ইউনূসের নেতৃত্বে। তো তাদেরকে আমি মাইনাস করে দিতে চাই। তাদের ডাকে কেউ আসবেও না। যদি নতুন কোনো নেতৃত্ব তৈরি হয়ে যাবে। নতুন কোনো সাধারণ মানুষের নেতৃত্বে যদি হয়, তাইলে ঠিক আছে। এই আসিফ মাহমুদ, আ সজীব ভুঁইয়া, তারপরে নাহিদ ইসলামকেও আমি খুব বেশি কাউন্ট করি না। তারপরে মাহফুজ তো বাতিলই। তো এদেরকে দিয়ে আসলে আর নতুন করে আপনারা কিছু করতে পারবেন না। কিন্তু সাধারণ মানুষের স্মৃতিতে, সাধারণ মানুষের চেতনায়, সাধারণ মানুষের আ যে ভাবনা, সেই ভাবনায় যে সাহস, সেই সাহসের জায়গাটা যদি বিএনপি সরকার কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, যদি কোনোভাবে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়, নানা তালবাহানার মাধ্যমে যদি তারা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে কিন্তু আমি বলব যে উম যে আনস্টেবিলিটি তৈরি হবে, সেই আনস্টেবিলিটি আপনারা ঠেকাতে পারবেন না। তো আমি অধ্যাদেশের আরো ২-১ টা পয়েন্ট একটু আপনাদেরকে দেখাতে চাই আ বিবিসির রিপোর্টের থেকেই। দুঃখিত। এবং ধরেন সেখানে আরেকটা বিচার বিভাগের মানবাধিকার কমিশনের ক্ষমতা প্রশ্ন, মানবাধিকার কমিশনের সংক্রান্ত অ্যা যে অধ্যাদেশটি, সেই অধ্যাদেশটি নিয়েও আপনার আ সরকারের নাকি আপত্তি আছে এবং এই বিলটিও তারা সংসদে আ বিল আকারে সংসদে আইন করার জন্য বিল আকারে না তোলার সুপারিশ করেছে এবং মা আগের এই যে গুম কমিশনে যাদেরকে মানবাধিকার কমিশনে অ্যাবজর্ব করা হয়েছিল খুব সম্ভবত তাদের চাকরিও বোধহয় চলে যাচ্ছে। তাদেরকে বোধহয় ক্লোজ করা হচ্ছে। তাদের যেসব অনুসন্ধান ফাইলপত্র এগুলো সব রেস্ট্রিক্টেড করে দেয়া হয়েছে। এটি আমার ব্যক্তিগত সূত্রের যে খবর সেই খবর থেকে আমি পেয়েছি। তো মানবাধিকার আম কমিশন সেই আবার সেই ছোট জগন্নাথের মতো একটা কিছু হয়তো তারা বানায় দিবে। কোনো কোনো অধ্যাপক, কোনো শিক্ষক, কোনো সাবেক সামরিক কর্মকর্তাকে বসায় হোম-টোম করে কিছু একটা করবে। অর্থাৎ এই সরকারের যে ৪৮ দিন, সেই ৪৮ দিনে আমরা দেখছি যে সেই ধরেন সেই আমলাতন্ত্র, সেই সেনা কর্মকর্তা তাদের যে প্রভাব, এই প্রভাব থেকে সরকার বের হয়ে আসতে পারছে না। এবং আমি একটি সংবাদ আপনাদেরকে দেখাতে চাই। সরকারের ১ম ২৮ দিন অর্থাৎ ১ মাসের যেহেতু ফেব্রুয়ারি মাস যেহেতু ২৮ এর সেহেতু ২৮ দিনকে তারা ১ মাস ধরে একটা পোস্ট দেখলাম যে প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ অভূতপূর্ব কর্মযোগ্য। এটা প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা মাহাদি আমিন তার ফেসবুক পোস্ট থেকে এগুলো সংবাদ হয়েছে দেখলাম। এখন আবার এটা শুরু হয়েছে। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যে যাই লিখে সেটাই জাতীয় সংবাদ হয়ে সামনে চলে আসে। এবং এর মধ্যে ধরেন ২৮ দিনে ২৮ পদক্ষেপের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি, ইমাম মুয়াজ্জিন, সেবক সম্মানী এগুলো ধরেন যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সে বিষয়গুলো এসছে। এবং ২৮ দিনের এই সাফল্যের কর্মসূচিতে অ্যা ২৮ দিনের যে কি বলবো এটাকে ২৮ পদক্ষেপের অভূতপূর্ব ২৮ পদক্ষেপের মধ্যে দেখলাম ভিভিআইপি প্রটোকল হ্রাস এটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমি মনে করি তারেক রহমান সাহেবের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আ এবং আ আমি মনে করি যে আমার প্রধানমন্ত্রী তার জন্য সাংবিধানিকভাবে অ্যাসাইন করা যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা তিনি গ্রহণ করবেন। তিনি
তার গাড়িতে জাতীয় পতাকা থাকবে, প্রধানমন্ত্রীর প্রতীক থাকবে, প্রধানমন্ত্রীর পতাকা থাকবে। তিনি যথাযথ নিরাপত্তা মেনে তিনি কাজ করবেন। এবং আমি গত কয়েকদিনই পর্যবেক্ষণ করছিলাম যে ১ম দিকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আ তার মতো করে চলছিলেন, তার নিজস্ব গাড়ি, তার নিজস্ব ড্রাইভার, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে মোটরসাইকেলে তাকে হাত নাড়ছে, তার গাড়ির গ্লাসে এসে টোকা দিয়ে তাকে সালাম দিচ্ছে। আমার মনে হয় যে এই জায়গাগুলো অবসান ইতিমধ্যে হয়তো হয়ে করেন। ইতিমধ্যে বোধহয় উনি আবার প্রটোকলে ঢুকেছেন। কারণ এসএসএফ যে রেড বুকে চলে তাকে সেই রেড বুক ফলো করতে হবে এবং তার নিরাপত্তা ঝুঁকি আছে এটা সবাই জানে। তো সেই নিরাপত্তা ঝুঁকির কারণেই আমি মনে করি যে তাকে প্রপার নিরাপত্তা নিতে হবে। কারণ আল্লাহ না করুক যদি কোনো অঘটন ঘটে তখন বিএনপির যারা এখন ওনার আশেপাশে হুক্কা হুয়া করছে একটা বান্দারও আপনি খুঁজে পাবেন না। কেউ পালাবে, কেউ নতুন যারা আসবে তাদের সঙ্গে যেয়ে যোগ দিবে। কারণ ১৭ বছরে আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ৬ টা বছর কারা অন্তরীণ ছিলেন। জেলখানা এবং তার বাসা মিলিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি, কোনো কড়া আন্দোলন আমরা ৬ বছরে দেখতে পারি নাই। সো এসব আ মাছের মায়ের পুত্র সুখ এসব প্যান ঘ্যান, ঘ্যান করে লাভ নাই। এখন আমরা কিছু বললে অনেকে ঝাঁপায় পড়ে। এই ঝাঁপায় পড়া অংশ থেকে আরো করি না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ যে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেছেন, সেই সবার আগে বাংলাদেশকে অব্যাহত রাখতে হবে এবং এই যে উপ এই ১৫ টি অ্যা অধ্যাদেশ সংশোধন করে তারা নিচ্ছেন, আমরা দেখতে চাইবো যে তারা আসলে কি সংশোধন করছেন? এই সংশোধনে কেউ ছাড় পাচ্ছেন কিনা? এই সংশোধনের কোনো বিশেষ কোনো উদ্দেশ্য কাজ করছে কিনা? পাশাপাশি তারা ২০ টি অধ্যাদেশকে অকার্যকর করছেন। ২০ টি অধ্যাদেশকে তারা বিল আকারে উত্থাপন করছেন না। আমি মনে করি এই বিএনপির এই শাসন ব্যবস্থায় অর্থাৎ ১ম দিনেই শপথ না নিয়ে যে অবিশ্বাসের বীজ তারা রোপণ করেছেন, এই ২০ টি অধ্যাদেশকে অকার্যকর করে তারা আসলে আ এই অবিশ্বাসের জায়গাটাকে আরো পোক্ত করছেন। এবং আওয়ামী লীগ সরকারের আমলে আমরা একটা বিষয় দেখতাম যে সেটি হচ্ছে যে জনগণ যেটি নিয়ে সমালোচনা করছে বা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া যে বিষয়টি নিয়ে সমালোচনা করছে, সে বিষয়টিকে বা সেই ব্যক্তিটিকে আওয়ামী লীগ আরো বেশি আ গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসতো। তো বিএনপি সরকারের মধ্যে আমরা কিছু জায়গার কিছু প্রবণতা দেখছি এবং আমি যদি একটি অধ্যাদেশ দেখাই, এই অধ্যাদেশটি আমার কাছে কেন হয়েছে আমি এখন পর্যন্ত জানি না। আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে কেন অধ্যাদেশটি তারা অধ্যাদেশ না, কেন এই প্রজ্ঞাপনটি তারা দিল? সেই প্রজ্ঞাপনের কোন ব্যাখ্যা কেউ আমাকে দিতে পারেনি। সেটি হচ্ছে আ এই প্রজ্ঞাপনটি আমি যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে ১৭ই মার্চ ২০২৬। সেটি হচ্ছে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় বিভাগসমূহের সংসদ বিষয়ক কার্যাবলী নিম্নোক্তরূপভাবে সম্পাদিত হবে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ। কলাম ২ এ উল্লেখিত অর্থাৎ তারেক রহমান যদি সংসদে অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিরক্ষা মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ এ এই সংক্রান্ত বিষয়ের জবাব দেবেন জনাব সালাউদ্দিন আহমেদ। তো আ এই প্রজ্ঞাপনের আমি আসলে কোনো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাইনি এবং আপনি জানেন যে ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ সম্পর্কে সাধারণ মানুষের যে পারসেপশন সেটি একটু নেগেটিভ। বিশেষত তার আম ৮-৯ বছরের ভারতে অবস্থান, শিলংয়ে অবস্থান, শিলংয়ের রাজকীয় অবস্থান, আ তাকে উম বাংলাদেশ দূতাবাস সে সময়ে আ কি বলবো ট্রাভেল পাস ইস্যু করল তার দেশে না আসা। ৬ই আগস্টে আ বিনা বাধায় তিনি দেশে চলে আসা। সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের তার ব্যাপারে একটা পারসেপশন আছে। সেই পারসেপশন এর জায়গায় উম কেন তাকে হঠাৎ করে এই প্রজ্ঞাপনই বা কেন দিতে হবে? প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টে উপস্থিত না থাকেন, দায়িত্বশীল সংসদের যদি কোনো উপনেতা থাকে বা হুইপ থাকে বা সিনিয়র কোনো মন্ত্রী সেটা জবাব দেবেন। এর জন্য কেন প্রজ্ঞাপন দিতে হবে?
এই বিষয়টি এ পর্যন্ত কেউ আমাকে স্পষ্ট করতে পারে নাই। তবে এই জাতীয় বিষয় যদি চলে তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নিজের আ নিজে এই দুর্বৃত্তদের জালে আটকা পড়ে যাবেন। সেটি নিয়ে আসলে কারো কিছু করার থাকবে না। আমি বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে অবস্থা আমি দেখছি, অনেক সংবাদই তারা প্রপারলি নিয়ে আসছেন না। অনেক সংবাদই তারা এখনই চেপে যাওয়া শুরু করছেন। কারণ অধিকাংশ মালিকই আপনার আওয়ামী উম অর্থে পরিচালিত মিডিয়ার মালিক, সম্পাদক যারা আছেন তারা আসলে সরকারকে নানা রকমভাবে প্যাম্পারিং করছেন। সরকারকে নানা রকমভাবে খুশি করামূলক কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছেন। তো যার ফলে সরকার রিয়াল পিকচার পাবে কিনা, জনাব তারেক রহমান সাহেব যতই পেপার কাটিং না পড়ে পুরা পত্রিকা পড়েন, যতই পত্রিকার দিকে তিনি মনোনিবেশ করেন, প্রকৃত সংবাদ, প্রকৃত বিশ্লেষণ উনার কাছে যাচ্ছে কিনা সেটি নিয়ে আমি ইতিমধ্যেই সন্দিহান। তো পাশাপাশি আমি বলব যে যে অবিশ্বাস তারা ১ম দিন থেকে শুরু করেছেন, সে অবিশ্বাস তাদেরকেই কাটাতে হবে। জুলাই সনদ, জুলাই বিপ্লব, এই যারা গুম খুনের সঙ্গে যুক্ত, এখন বিএনপি দেখলাম, বিএনপি মিডিয়া সেল থেকে নানা রকমের দেয়া হচ্ছে যে বিএনপির এতজন মানুষ গুম হয়েছিল, এতজন মানুষ হত্যা হয়েছিল, এতজন মানুষ জেলে ছিল। এইসব আমরা সবাই জানি। এগুলা দিয়ে লাভ নাই। এখন আপনি ক্ষমতায় আসছেন, এখন আপনি কি করবেন সেটা করেন। এখন যদি আপনি আর্মিরে ভয় পান, সশস্ত্র বাহিনীরে ভয় পান, চোরগুলারে আবার প্রশ্রয় দেন, নমঃ করেন, সচিবদেরকে নমঃ করেন, তাইলে হবে না। ইউনূস সরকারের ব্যর্থতার মূল কারণ হচ্ছে তিনি ১ম রাতে বেড়াল মারতে পারেন নাই। তার মাজায় সে জোর ছিল না। এই ইউনূস একদল আ বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে এক ধরনের ক্লাব হিসেবে এই রাষ্ট্রটাকে কি বলবো? জুলাই বিপ্লবটাকে শেষ করে দিয়েছেন। তার নিজের স্বার্থ, নিজের ধান্দাবাজি প্লাস এই বুড়াগুলারে নিয়ে ও নানা রকমের মোটিভেশনাল কথাবার্তা বলে শেষ করে দিয়ে গেছেন সবকিছু। এবং তারেক রহমান গত ৪৮ দিনে কঠোর কোনো পদক্ষেপ, অর্থাৎ যেটি আমার কি বলবো? আমার উম supremacy কে established করে সেই জাতীয় কোনো পদক্ষেপে তিনি এখন পর্যন্ত যান নাই। এখনো হাসিনা আমলের আ পরিপুষ্ট আ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা স্ব পদে বহাল। এখনো পুলিশের অনেকেই আছে হাসিনা আমলের যারা গুম খুনের সঙ্গে যুক্ত ছিল তারা বহাল। সচিবালয়ে এখনো অনেকেই বহাল। তো আপনি যদি আপনার উদারতা, আপনার নম্রতা, আপনার হিউমিলিটি দিয়ে এই রাষ্ট্র চালাতে চান, আপনি পারবেন না। কারণ হাসিনা যেই বিষাক্ত বিষ প্রত্যেকের শরীরে পুশ করে গেছে বা মস্তিষ্কে পুশ করে গেছে, সেই বিষাক্ত বিষ কিন্তু আপনাকে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত করবে। তো আমি অনুষ্ঠান দীর্ঘ করব না। এখনই শেষ করব। তার আগে একটি বিষয়, জনাব তারেক রহমান, আ আপনি যে উদারতা বা নম্রতা বা যে হিউমিলিটি, যে আন্তরিকতা, আ যে সফটনেস দেখাতে চাচ্ছেন, আমি আগেই বলেছি যে আপনার মঞ্চ এমপিদের মধ্যে সেটি অনুপস্থিত। তারা অনেকেই বুঝতে পারছে না। তারা অনেকেই এটাকে ২০০১ সাল মনে করছে এবং তারা এখনো অনেকের মধ্যে হামতম অনেক কিছু দেখছি, ইন্টারনালি অনেক কিছু করছি। এটা অনেক তথ্য আছে, এগুলো দিস ইস ভেরি আর্লি টু কমেন্টস। আরেকটু পর্যবেক্ষণ করি এবং আমি আমার মাসখানেক আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমি সরকারকে আসলে হানিমুন পিরিয়ড টা দিতে চাই। ১০০ দিনের জায়গায় এই সরকার বলেছে ১৮০ দিন। ওকে ফাইন, ১৮০ দিন দেখি আপনারা কি করেন। আপনাদের উদ্দেশ্যটা একটু স্পষ্ট হোক। আ তারপরে এর মধ্যে আমরা আমাদের কাজ করতে থাকবো। যতটুকু সম্ভব বলবো। বাট ১৮০ দিন হচ্ছে আপনাদের আসলে উম আ যেই ১৮০ দিনের ঘোষিত সময়। তারপরে প্রতিটা বিষয় নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করা হবে। পাশাপাশি জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপদেষ্টারা কেউ কি আপনাকে বলে নাই যে বাংলাদেশের মানুষের এই যে জ্বালানি সংকটের যে ভয়াবহ অবস্থা, হামে শিশুরা মারা যাচ্ছে প্রতিদিনই। অ্যা ৫-৭ হাজার শিশু হসপিটালে উপস্থিত। তারা হসপিটালে ভর্তি, তারা চিকিৎসা নিচ্ছে। অ্যা অ্যা মানুষের মধ্যে আতঙ্ক, অ্যা শাটডাউন হয়ে যায় কিনা সবকিছু। অফিসের সময় পরিবর্তন করা হয়েছে, মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে সন্ধ্যায়। তো সেখানে আপনি সিনেমা দেখতে গেলেন কিভাবে? আপনার কোন উপদেষ্টা আপনাকে বলে নাই যে, মাননীয় প্রধানমন্ত্রী, এই পরিস্থিতিতে আপনার বোধহয় সিনেমা দেখতে যাওয়া ঠিক হবে না?
আপনার আশেপাশেও কি হাসিনার মতো লোকজন ঢুকে গেছে? যে না আপাকে কিছু বলা যাবে না। আপা যা বলছেন সেটাই কারেক্ট। ভাইয়া যা বলছেন সেটাই কারেক্ট। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সিদ্ধান্ত। এটি যদি হয় তাহলে আপনি উম আ ধরে নেবেন যে আপনি দুধ কলা দিয়ে সাপ পুষছেন। আপনার আশেপাশে যারা আছে তাদের সেই আ সুযোগ থাকতে হবে, তাদের সেই সাহস থাকতে হবে আপনাকে বলার যে এটি বোধহয় ঠিক হবে না এই মুহূর্তে। আপনি এই কর্মসূচিতে যায়েন না, এটা করিয়েন না। এটাতে একটা বিরূপ মনোভাব সাধারণ মানুষের কাছে যাবে এবং ইতিমধ্যে বাংলাদেশের আ সংবাদ মাধ্যম দেখলাম উনি কি সিনেমা দেখেছেন, এইটার মধ্যে কি কাহিনী আছে, কত ভালো সিনেমা এগুলা নিয়ে লেখালেখি হচ্ছে। একমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখলাম অসংখ্য মানুষ প্রশ্ন তুলেছে কেন আপনি এই পদক্ষেপটি নিলেন? এবং বাংলাদেশের গণমাধ্যমের দালালগুলারে দিয়ে কিছু হবে না। আপনাকে আসলে সোশ্যাল মিডিয়াকেই ফলো করতে হবে। সোশ্যাল মিডিয়ার তথ্যগুলো যদি আপনি গ্রহণ করেন, প্রতিদিন অন্তত ১-২ ঘন্টা যদি আপনি লিস্ট করে একটু ফলো করেন, দেখেন, তাহলে আমার মনে হয় যে অনেক বিষয় আপনার কাছে চলে আসবে। না হলে সেই রাজার গল্পের মতো রাজা ন্যাংটো হয়ে ঘুরে বেড়াবে। সবাই বলবে অসম্ভব সুন্দর পোশাক। সোশ্যাল মিডিয়া হচ্ছে সেই শিশু, যে শিশু বলবে যে, "রাজা তুমি তো ল্যাংটা, তোমার গায়ে তো কোনো পোশাক নাই।" সো সেই জায়গাতে আমার মনে হয় যেন মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটু মনোযোগ দেয়া দরকার যে দুধ কলা দিয়ে তিনি সাপ পুষছেন কিনা, তাকে অহেতুক হিরো বানানোর চেষ্টা চলছে কিনা, তাকে অহেতুক বিতর্কিত করার চেষ্টা চলছে কিনা। কারণ ১ম দিন থেকে যে তালগোল পাকানোর যেই এ শুরু হয়েছে, যে অবিশ্বাসের বীজ বপন করা হয়েছে, সেই অবিশ্বাসের বীজ ডালপালা মেলতে সেখানে সার পানি দেয়ার জন্য আওয়ামী দুর্বৃত্তরা কিন্তু বসে আছে। এবং হাসিনার সাম্প্রতিক সময়ে যে কথাবার্তা আ জনাব তারেক রহমান সম্পর্কে, জিয়াউর রহমান সম্পর্কে এবং বেগম খালেদা জিয়া সম্পর্কে সেটি কিন্তু আ এক ধরনের কি বলবো? এক ধরনের আ সতর্কতা হিসেবে গ্রহণ করাই ভালো হবে বলে আমি মনে করছি। কারণ আমি এই জুলাই বিপ্লব বা হাসিনার বিরুদ্ধে যে মুভমেন্টে যেহেতু আমি নিজেকে একজন স্টেক মনে করি, আমার একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং ভুক্তভোগী মনে করি। আমি মনে করি আমার বাংলাদেশ নিয়ে এবং এই সরকারকে নিয়ে আমি আমি অতীতের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় কথা বলে যাব। আমি একটু অবজারভেশন করছি, একটু ছাড় দিচ্ছি। কারণ কেন যদি কেউ যেন মনে না করে যে আমি ১ম থেকেই সরকারকে ১ম দিন থেকেই বিরোধিতা করছি। বিরোধিতার কিছু নাই। এগুলো হচ্ছে কারেকশন আর সমালোচনা। যদি গ্রহণ করেন ভালো। ওই যে বুঝলে বুঝপাতা নাইলে তেজপাতা। কারোরই কিছু করার থাকবে না। এবং আ আমি গত আ যতদিন ধরে আমার সাংবাদিকতা করি এবং বাংলাদেশে এবং YouTube এ দুটো মিলিয়েই আমি বলব যে উম অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি কখনো কোনো কাজ করি নাই। আমি যা করেছি আমার বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে এবং হাসিনাও যদি আমার আলোচনাগুলো শুনতেন বা কথাগুলো শুনতেন তাকে লেজ তুলে অন্তত ভারতে পালাতে হতো না। তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। কিন্তু তার আশেপাশের চাটুকার পরিবেষ্টিত যে নেতৃত্ব আ যে তাকে যেভাবে মহান করার যে চেষ্টা, সেই চেষ্টাই তাকে আসলে চূড়ান্তভাবে অপমানিত করে রাজনীতির মাঠ থেকে ছিটকে ফেলে দিয়েছে। আমরা চাই না যে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার জনাব তারেক রহমান আ তার ক্ষেত্রেও কোনো বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হোক। এবং তিনি ইতিবাচকভাবে আ সমালোচনাগুলো নেবেন। ইতিবাচকভাবে তিনি বোঝার চেষ্টা করবেন। চাটুকার নির্ধারিত করবেন, অযোগ্য লোক নির্ধারিত করবেন এবং আ তাদেরকে বের করে দিয়ে তার মতো করে তিনি বাংলাদেশের যে সবার আগে বাংলাদেশ সেই কনসেপ্টকে নিয়ে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।